আজকের এই নতুন বিশ্লেষণের সবাইকে স্বাগত। আজ আমরা দারুণ চমকপ্রদ কিছু হাতে লেখা নোটের ভেতর লুকিয়ে থাকা পদার্থবিজ্ঞানের একদম মৌলিক বিষয়গুলো ডিকোড করতে যাচ্ছি। মজার ব্যাপার হলো, এই নোটগুলো স্রেফ কিছু নীরস সূত্র বা সমীকরণ নয়, এগুলো হলো আমাদের চারপাশের ভৌত জগৎকে বোঝার একটা ম্যানুয়াল। মহাকাশের বিশালতা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সাধারণ যন্ত্রপাতি সবকিছু ঠিক কিভাবে কাজ করে তার গাণিতিক ভিত্তি লুকিয়ে আছে এই চমৎকার নোটগুলোর পাতায়। তো চলুন বাস্তবতার এই মেকানিক্সের গভীরে একটু ডুব দেয়া যাক। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন এক নজরে দেখে নিই আজ আমাদের এই জার্নিতে কি কি থাকছে। মাত্রা ও পরিমাপ থেকে শুরু করে স্কেলার আর ভেক্টরের পার্থক্য, নিউটনের সেই বিখ্যাত গতির সূত্র, কাজ, ক্ষমতা, শক্তি হয়ে একদম লিভারের মেকানিজম পর্যন্ত সবই থাকছে আজকের আলোচনায়। প্রথমেই শুরু করা যাক মাত্রা আর পরিমাপের ব্যাপারটা দিয়ে। আমাদের এই বিশাল মহাবিশ্বের স্কেলটা আসলে ঠিক কতটা বড় সেটা একটু বোঝার চেষ্টা করি চলুন। এই বিশাল সংখ্যাটা একটু খেয়াল করুন তো, 9.46 গুণন 10-এর সূচক 15 মিটার। ভাবা যায়? এটা হলো এক আলোকবর্ষের মান। মহাজাগতিক দূরত্ব মাপার যে বিশাল এককগুলোর কথাই নোটগুলোতে উল্লেখ আছে, এটি ঠিক তারই একটি। আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটে চলে। এই অকল্পনীয় বেগে টানা 1 বছর ভ্রমণ করলে আলো যে দূরত্ব পার হবে সেটাকে সাধারণ মিটারে প্রকাশ করলে ঠিক এই বিশাল সংখ্যাটাই দাঁড়ায়। মহাকাশ যে আসলে কতটা বিশাল তাই একটা সংখ্যা দেখলে বেশ ভালোভাবে উপলব্ধি করা যায়। তবে মহাকাশের দূরত্ব মাপার জন্য শুধু আলোকবর্ষই কিন্তু শেষ কথা নয়। বিজ্ঞানীরা আরও কিছু দারুণ স্কেল ব্যবহার করেন। যেমন সৌরজগতের ভেতরের দূরত্ব মাপতে আমরা ব্যবহার করি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বই হল 1 AU। কিন্তু সৌরজগতের বাইরে অন্যান্য নক্ষত্র বা গ্যালাক্সির দূরত্ব মাপার সময় এই AU এককটিও বেশ ছোট মনে হয়। তখন দরকার হয় আলোকবর্ষের। আর মহাজাগতিক স্কেলের সবচেয়ে বড় মাপকাঠি হল পারসেক। 1 পারসেক মানে হল 3.26 আলোকবর্ষের সমান। মহাকাশের ওই বিশাল পরিমাপ থেকে এবার একটু পৃথিবীতে ফেরা যাক। পদার্থবিজ্ঞানের দারুণ একটা ব্যাপার কি জানেন? দুনিয়ার যত কঠিন হিসাবই হোক না কেন, সব কিছুর মূলে আছে মাত্র 3টে জিনিস: ভর বা ম্যাস, দৈর্ঘ্য বা লেংথ আর সময় বা টাইম। এই 3টি মৌলিক উপাদানের সমন্বয়ে জটিল সব ভৌত রাশির মাত্রা তৈরি হয়। যেমন বল বা ফোর্সের কথাই ধরা যাক। এর মাত্রা হল mL(T⁻²)। অর্থাৎ আমাদের চারপাশের যে কোনো ভৌত প্রক্রিয়ায় হোক না কেন, তার মূলে রয়েছে এই ভর, দৈর্ঘ্য এবং সময়ের নিখুঁত গাণিতিক বুনন। আমাদের দ্বিতীয় টপিক হল স্কেলার বনাম ভেক্টর। এখানে কিন্তু দিক বা ডিরেকশনের একটা বিশাল ভূমিকা আছে। ব্যাপারটা সহজ করার জন্য একটা লম্বা যাত্রার কথা ভাবা যাক। ধরা যাক একটা গাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে ছুটছে। এই 80 সংখ্যাটা হলো গাড়ির স্পিড। কিন্তু গন্তব্যে পৌঁছাতে হলে শুধু স্পিড জানলেই তো চলবে না। গাড়িটা উত্তর, দক্ষিণ না পূর্ব দিকে যাচ্ছে সেটাও তো জানতে হবে, তাই না? আর যখন এই মানের সাথে একটা নির্দিষ্ট দিক যুক্ত হয়, তখনই সেটা হয়ে যায় ভেলোসিটি বা বেগ। এভাবেই আসলে ভেক্টরের ধারণাটা আসে, যে ভৌত রাশিকে পুরোপুরি প্রকাশ করার জন্য মান আর দিক দুটোরই দরকার হয়। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ভর, কাজ বা আয়তন। একটু ভেবে দেখলে বুঝবেন, এগুলো নির্দিষ্ট কোনো দিক হতে পারে না। এগুলো শুধু পরিমাণ আছে, তাই এগুলো হলো স্কেলার রাশি। অন্যদিকে ভেক্টর রাশির ক্ষেত্রে মান ও দিক দুটোই একদম জরুরি। যেমন কোনো বস্তুকে ধাক্কা দেওয়ার সময় শুধু কতটুকু বল প্রয়োগ করা হলো তা জানলেই চলে না। বলটা কোন দিকে দেয়া হলো তার উপর নির্ভর করে বস্তুটা কোথায় যাবে। তাই বেগ আর বলের মতো রাশিগুলো হলো ভেক্টর, কারণ নির্দিষ্ট দিক ছাড়া এগুলো একদম অর্থহীন। এখন যেহেতু ভৌতরাশির বেসিক আইডিয়াটা পাওয়া গেল, এবার চলুন গতির বিশ্বজনীন নিয়মকানুনগুলো একটু দেখে নিই, মানে নিউটনের সেই যুগান্তকারী গতিসূত্র। এই নোটগুলোতে নিউটনের 3টে সূত্র একেবারে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। প্রথমটা আমাদের শেখায় জড়তা বা ইনার্শিয়া কি। বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু যে স্থিরই থাকতে চায় আর গতিশীল বস্তু একই বেগে চলতে থাকে, এটাই হলো জড়তা। দ্বিতীয় সূত্র থেকে আমরা বল পরিমাপ করতে শিখি। বিখ্যাত সেই সমীকরণ, ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন।
আর সবশেষে তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই যে একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে সেটা আমরা সবাই জানি। ভাবতে অবাক লাগে, একটা স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা থেকে শুরু করে মহাকাশের রকেটের ছুটে চলা সবকিছুর পেছনেই দারুণভাবে কাজ করছে এই সূত্রগুলো। আচ্ছা, গতির এই নিয়মগুলোকে যখন বাস্তবে কোনো কাজ করার জন্য কাজে লাগানো হয় তখন কি ঘটে? চলুন জেনে নিই আমাদের চতুর্থ পর্বে, কার্য, শক্তি আর ক্ষমতার দুনিয়ায়। খুব সহজ কথায়, বল প্রয়োগ করে কোনো কিছুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারলেই আমরা তাকে কার্য বা ওয়ার্ক বলি। আর এই কাজ করার সামর্থ্যটাই হলো শক্তি। শক্তির আবার দুটো রূপ আছে। অবস্থান পরিবর্তনের কারণে যে শক্তি জমা হয় সেটা হলো স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। আর গতির কারণে যে শক্তি তৈরি হয় সেটা হলো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। এবার আসি ক্ষমতায়। কাজটা ঠিক কত দ্রুত হচ্ছে তার পরিমাপই হলো ক্ষমতা বা পাওয়ার। এই যে আমরা কথায় কথায় হর্স পাওয়ার বলি, মনে রাখা ভালো, 1 হর্স পাওয়ার মানে কিন্তু ঠিক 746 ওয়াট। আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। লিভা, বলকে বহু গুণ বাড়িয়ে দেওয়ার এক দারুণ জাদুকরী কৌশল। একটা প্রশ্ন মাথায় আসতে পারে, আমাদের মানুষের গায়ের জোর তো বেশ সীমিত, তাহলেই আমরাই কিভাবে এত বিশাল সব ভারী জিনিস অনায়াসে তুলে ফেলি? শারীরিক সীমাবদ্ধতা পেরিয়ে এই অসাধ্য সাধনটা হয় কিভাবে? ম্যাজিকটা লুকিয়ে আছে লিভারের নিদিতে। নোটের এই ছবিটা একটু খেয়াল করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। লিভারের সমীকরণটা খুবই সিম্পল। আমরা যে বল দিচ্ছি তার সাথে ফালক্রাম থেকে দূরত্বের গুণফল, আর ভারী বস্তুটার ওজনের সাথে ফালক্রাম থেকে তার দূরত্বের গুণফল, এই দুটো সবসময় সমান হবে। সোজা কথায়, ফালক্রাম বা সুপোর্ট পয়েন্টটাকে যদি একটু চালাকি করে এমন জায়গায় রাখা যায় যাতে আমাদের দিকে দূরত্বটা বেশি হয়, তাহলে খুব সামান্য একটু বল দিয়েই বিশাল ভারী জিনিস অনায়াসে তুলে ফেলা যায়। বলকে বহুগুণ বাড়ি দেওয়ার এটাই হলো সেই সিক্রেট। ফালক্রাম, ভার আর প্রযুক্ত বলের পজিশনের উপর ভিত্তি করে আমাদের চারপাশের লিভারগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম শ্রেণীর লিভারের ফালক্রাম থাকে ঠিক মাঝখানে, যেমন ধরুন আমাদের পরিচিত কাছি বা সিস। দ্বিতীয় শ্রেণীর লিভারে ভারী জিনিসটা থাকে মাঝে আর ফালক্রাম থাকে এক প্রান্তে। মাটি টানার হুইলম্যারো বা বোতল খোলার ওপেনার হল এর সেরা উদাহরণ। এখানে বল সব সময় বহুগুণ বেড়ে যায়। আর তৃতীয় শ্রেণী, এখানে আমরা বল প্রয়োগ করি মাঝখানে। এর সবচেয়ে দারুণ আর বিস্ময়কর উদাহরণটা হলো আমাদের নিজেদের হাতটাই। একটু ভেবে দেখুন, আমাদের কোনই হলো ফালক্রাম, আর হাতের পেশি মাঝখান থেকে বল প্রয়োগ করে জিনিসপত্র তোলে। প্রকৃতির কি অসাধারণ ইঞ্জিনিয়ারিং, তাই না? মানবদেহ থেকে শুরু করে মানুষের তৈরি বিভিন্ন আধুনিক যন্ত্র, সবকিছুতেই কিন্তু এই পদার্থবিজ্ঞানের নিয়মগুলো নিখুঁতভাবে কাজ করে। এই যে সেলাই মেশিনের সূচটা এক নাগাড়ে ছন্দময়ভাবে ওঠানামা করে, এটা আসলে মহাবিশ্বের সেই পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশনেরই একটা দারুণ ব্যবহারিক রূপ। যন্ত্র যতই জটিল হোক না কেন, সেটা কিন্তু একদম বেসিক গাণিতিক নিয়মগুলো মেনেই চলে। বিশাল গ্যালাক্সিগুলো থেকে শুরু করে আমাদের ডেস্কের উপর পড়ে থাকা ছোট্ট কাঁচিটা, সব কিছুই কিন্তু এই বাস্তবতার মেকানিক্স মেনেই চলছে। তো আজকে চারপাশের দুনিয়াটাকে একটু নতুন চোখে দেখলে কেমন হয়? নিজের হাত দিয়ে যখনই কোনো কাজ করবেন বা সাধারণ কোনো যন্ত্র ব্যবহার করবেন, একবার ভেবে দেখবেন এটা ঠিক কোন শ্রেণীর লিভার। সবাই ভালো থাকবেন। আশা করি আজকের এই বিশ্লেষণটি সবার কাছে উপভোগ্য লেগেছে। কথা হবে আগামী পর্বে।